সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। তো আজকে আমরা পার্ট 6-এ আমাদের আজকের আলোচনা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে। প্রথমে আমি কনজুগেশন অফ ভার্বের মাধ্যমে কিভাবে খুব সহজে পাস্ট ইনডিফিনিট টেন্সকে চিনতে পারি সেটা নিয়ে একটু বলি। প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, মূলত এইটাকেই আমরা ভার্বের কনজুগেশন বলবো বা কনজুগেশন অফ ভার্ব বলবো। তো সংক্ষিপ্ততে আমরা এটাকে V1, V2 বা V3 হিসেবে জানি বা ব্যবহার করি। মূলত V2 অর্থাৎ পাস্ট ফর্ম, এর অর্থই মূলত আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, কেননা V2 কোনো ভার্ব যখন পাস্ট ফর্ম রূপে ব্যবহৃত হয় এবং সেটা যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় বাক্যটিতে, তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কনজুগেশন অফ ভার্বের মাধ্যমে খুব সহজে পাস্ট ইনডিফিনিট টেন্সকে চেনার একটা সহজ মাধ্যম আর কি। সো এখানে দেখে নেই আমি কয়েকটি কনজুগেশন অফ ভার্ব লক্ষ্য করা যাচ্ছে। ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, ইট, এট, ইটেন, সি, সো, সিন, বাই, বুট, বুট। এইগুলো হচ্ছে মূলত V1, V2, V3। তো আমি আবার বলি যে এই যে V1 থেকে V2-তে, অর্থাৎ এই V2-র যেগুলো আমার এই যে রেড কালার করা আছে, এই ওয়ার্ডগুলো মানে ভার্বগুলো যদি কোনো সেন্টেন্সে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটি অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওকে, তো এবার আমরা দেখে নিই শুরু থেকেই, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স এর সংজ্ঞা থেকে শুরু করব, মানে কি বলা আছে দেখে নিই। একটু মনোযোগী হও তোমরা সবাই। যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ, মনে রাখতে হবে পাস্ট মানেই হচ্ছে অতীত। এগেন, যে টেন্স দ্বারা অতীতকালে কোনো কাজ ঘটে যাওয়া বোঝায় এবং সে কাজের ফল এখন আর বর্তমান বা বিদ্যমান নেই, এরূপ বোঝালেই ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ এই যে কাজটা অতীতকালে ঘটেছে কিন্তু তার ফল এখন বর্তমান বা বিদ্যমান নেই, এরকম বুঝাবে যে ভার্বটি, মানে যে ভার্বটি দ্বারা এরকমটি বুঝাবে, সেই ভার্বটিকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, মাইন্ড ইট। বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ছিল, ছিলাম, ছিলে, ছিলেন, ল, লাম, লে, লেন, ত, তাম, তে, ত প্রভৃতি যুক্ত থাকে। যেমন আরো সহজভাবে, করেছিল, করেছিলাম, করিয়াছিলাম, করেছিলে, করিয়াছিলে, করেছিলেন, করিয়াছিলেন, পড়িল, পড়িলাম, পড়িলেন, পড়িত, পড়িতেন ইত্যাদি। ওকে, ডান। এটা হচ্ছে বাংলা চেনার উপায়। খুব সহজভাবে আমরা বাংলা থেকে যখন ইংরেজিতে ট্রান্সলেট করব তখন মূলত এগুলো খুব কাজে লাগে। সো স্ট্রাকচারটি একটু জেনে নিই। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষিপ্ততে V2 বলি, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এই যে মূল ভার্বের পাস্ট ফর্ম, আমি ইতোমধ্যে যেটা বললাম যে পাস্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ যদি কনজুগেশন অফ ভার্বের V2-তে অর্থাৎ পাস্ট ফর্মে কোনো ভার্ব থাকে এবং সেটা যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটি হবে মূলত পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, দেখি উদাহরণে কি বলেছে। যেমন আই এট রাইস। এই যে ইট, যদি এখানে আমরা এটের জায়গায় ইট করতাম তাহলে কিন্তু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইতো, কারণ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটি কি জেনেছি যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, কিন্তু এখানে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ সেই ইটটা এখানে এটে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ কনজুগেশন হয়েছে। এই যে পরিবর্তনটা, এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যার অর্থ আমি ভাত খেয়েছিলাম, কাজটা কিন্তু হয়ে গেছে আর যার ফলাফল এখনো বর্তমান মানে বিদ্যমান নয় আর কি, এরকম একটা বোঝাবে। সো ঋতু বাড়ি গিয়েছিল, এই ঋতু বাড়ি গিয়েছিল এরকম বাংলা অর্থের পরিবর্তে আমরা যদি ইংরেজিটা করি, ঋতু ওয়েন্ট হোম। আচ্ছা, যদি এই ওয়েন্টের জায়গায় আমরা গো বলি তাহলে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে এই যে হোম কথাটা আছে, হোমের আগে আমরা কখনো টু প্রিপোজিশন ব্যবহার করতে পারবো না, এটা মনে রাখবা একটু। কেননা আমি এখানে যদি বলি যে ঋতু
গোস টু স্কুল আমি বলতাম খুব সহজেই, ঋতু গোস টু স্কুল, ঋতু ওয়েন্ট টু স্কুল, এটা বলা যাবে। কিন্তু যখন আমি বলবো ঋতু ওয়েন্ট টু হোম বললেই ভুল হয়ে যাবে, কেননা হোমের পূর্বে টু প্রিপোজিশনের ব্যবহার হয় না, মনে রাখতে হবে। ওকে, আই বট এ মোবাইল, আমি একটি মোবাইল কিনেছিলাম। আচ্ছা, তাহলে বাই এর পরিবর্তে এখানে কি আছে দেখো তো, বোট, অর্থাৎ V2 পাস্ট ফর্ম। ওকে, আই মিট দেখো এটাও V2তে আছে, আই মিট ইউ, আই মিট ইউ ইয়েস্টারডে, আমি তোমার সাথে গতকাল সাক্ষাৎ করেছিলাম কিন্তু। ওকে, আচ্ছা, এটি হচ্ছে পাস্ট টেন্স। এটাকে আরেকটু সহজভাবে চেনার বুদ্ধি হচ্ছে বা উপায় হচ্ছে, এই যে ইয়েস্টারডে আছে, তো এই ইয়েস্টারডের ব্যাপার নিয়ে একটা অ্যাডজেক্টিভ এইটা নিয়ে আমরা একটু পরেই ডিসকাস করব, একটু পরে আলোচনা আসবো। সো একটু নোট আছে, দেখে নেই। V2 বা V2 বা ভার্ব এর পাস্ট টেন্স মানেই তা পাস্ট ইনডেফিনিট টেন্স। মানে কোনো সেন্টেন্সে, এই যে ইতিপূর্বে আমি যেই উদাহরণগুলো দিলাম, বলা আছে যে ভার্ব V2 যদি ব্যবহৃত হয় এবং পাস্ট টেন্স মানেই সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, কোনো বাক্যে যদি এই যে ওয়াজ, ওয়্যার এবং হ্যাড থাকলে এবং মেইন ভার্ব রূপে ব্যবহৃত হলে, বা ওয়াজ ওয়্যার হ্যাড, যে ওয়াজ ওয়্যার বা হ্যাড এদের পরে অন্য কোনো মেইন ভার্ব না থাকলে তা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। খুব সহজ একটা ব্যাপার। আমরা এই যে ওয়াজ ওয়্যারটাকে পাবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর হ্যাডটাকে পাবো পাস্ট পারফেক্ট টেন্সে। কিন্তু এগুলো দেখেই, মানে আমরা যদি চোখ বন্ধ করে বলি যে ওয়াজ ওয়্যার মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলেই ভুল হয়ে যাবে। এটি ব্যাপার। ওয়াজ ওয়্যারটা V2 হিসেবেও ব্যবহৃত হইতে পারে। আমরা ইতিমধ্যে যখন আমি বলেছিলাম এর আগে যে এম ইজ আর এর V2 হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ ওয়্যার, এবং হ্যাডটা V3 হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, হ্যাডটা V2 হিসেবেও ব্যবহৃত হইতে পারে, কেননা হ্যাভ হ্যাজ এর V2 হচ্ছে হ্যাড আর V3 হচ্ছে হ্যাড। ওকে, মাইন্ড ইট। আরও কিছু স্ট্রাকচার যেটা না জানলেই নয়। অ্যাফার্মেটিভ মানে হাবোধক বাক্যে যেটা আছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম সেটাই এখানে আর একটু ডিটেলসে বলা আছে। আচ্ছা, উদাহরণ দেখি, আই ওয়েন্ট টু মার্কেট, এই যে আই ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা, এবার কিন্তু আমরা ওয়েন্ট করছি, হ্যাঁ, গো করি নাই। সো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমি বাজারে গিয়েছিলাম, এরকম অর্থ প্রকাশ করছে, মানে পেয়েছে আর কি। এখন এখানে দেখো মার্কেটের আগে কিন্তু টু আছে, কিন্তু এখানে হোমের আগে আমরা টু ব্যবহার করতে পারবো না, মাইন্ড ইট। হ্যাঁ, ওকে, হি বোট এ নিউ ড্রেস, সে একটি নতুন পোশাক বা ড্রেস কিনেছিল। এই যে কিনেছিল, তো এই বাইটা বোট হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, নেগেটিভ স্ট্রাকচারটি একটু দেখে নিব আমরা। নেগেটিভ করার সময়, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সকে কিভাবে আমরা খুব সহজে নেগেটিভ করতে পারি। ওকে, সাবজেক্ট প্লাস ডিড নট, এইখানে একটু ব্যাপার আমি আগে পড়ে নেই। হ্যাঁ, যে সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, এখানে এই যে হাবোধক অ্যাফার্মেটিভ বাক্যটিতে দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে সহজভাবে বলতে গেলে এটা আমরা পাবো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, বাট এখানে দেখা যাচ্ছে যে কোনো অক্সিলারি ভার্ব নাই বা অক্সিলারি ভার্ব নেই। সো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমরা ডিডকে ব্যবহার করব, মনে রাখতে হবে। ডু, ডিড, ডান এর ডিডকে, অর্থাৎ ফার্স্ট ফর্ম ডু এর ফার্স্ট ফর্ম ডিডকে আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব, এবং যেটা নটের আগে মানে পূর্বে বসাইতে হবে। আচ্ছা, মনে থাকবে। উদাহরণ দেখি, যে আই ডিড নট গো টু মার্কেট। আই ডিড নট খুব সহজে করে ফেললাম, আই ডিড নট। কিন্তু এখানে একটু ব্যাপার বলা আছে কিন্তু, যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এরপরে V1 ব্যবহার করতে হবে। ওকে, এই যে আমরা কিন্তু আগে পাইছি আই ওয়েন্ট টু মার্কেট, এবারে কিন্তু আমরা আই ডিড নট ওয়েন্ট টু মার্কেট করতে পারবো না, যেহেতু আমরা ডিড নট অলরেডি ব্যবহার করেই ফেলছি পাস্ট টেন্স। সো এরপরের যে ভার্বটা আছে এটা অবশ্যই গোয়ে চলে আসবে, অর্থাৎ V1 চলে আসবে, মনে রাখতে হবে। তো
তো আই ডিড নট গো টু মার্কেট, আমি বাজারে যাইনি। আচ্ছা, সরি, শি ডিড নট বাই এ নিউ ড্রেস, সে একটি নতুন পোশাক বা ড্রেস কিনেননি। এই যে ডিড নট ব্যবহার করা হয়েছে এবং ডিড নটের পরে দেখা যাচ্ছে বাই, মানে বোর্ডটা বাই হয়ে গেছে, মানে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসা হয়েছে। ওকে, বুঝে গেছ? তো এবার আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ মানে প্রশ্ন করতে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে, এটা আমরা একটু লক্ষ্য করি। যে প্রথমে ডিড, এই যে অক্সিলারি ভার্ব ডিড পেয়েছি, এই ডিডটাকে কিন্তু আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন সামনে নিতে হবে। এই ডিড অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, তারপরে সাবজেক্ট প্লাস মূল ভার্বের আবার প্রেজেন্ট ফর্ম, মানে আগে যেটা বললাম প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আচ্ছা, মনে রাখবা। এখানে একটু লক্ষ্য করি আমরা আগের বাক্যগুলি, জাস্ট বলছে ডিড আই গো টু মার্কেট, আমি কি বাজারে গিয়েছিলাম, এই যে ডিড, এবং ডিটের পরে লক্ষ্য করো সাবজেক্ট আই, তারপরে গো, এই যে আমরা কিন্তু আবার ওয়েন্ট করি নাই, হ্যাঁ, এখানে গো করেছি, তাহলে গোটা এখানে বেস ফর্ম। সো ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, আমরা অতিরিক্ত অংশ বলবো। ওকে, আচ্ছা, ডিড হি বাই এ নিউ ড্রেস, সে কি নতুন পোশাক ড্রেস কিনেছিল, পোশাক বা ড্রেস কিনেছিল। আচ্ছা, এই যে আবার ডিডটাকে ব্যবহার করা হয়েছে এখানে। সো ডিটের পরে সাবজেক্ট, তারপরে এই যে বাই, মূল ভার্বের বেস ফর্মে চলে আসছে, এখানে কিন্তু আর বোট ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, অজানা কথা, ডিট ব্যবহার করলে পরবর্তী আর ভার্বের পাস্ট ফর্ম হয় না। আচ্ছা, যেটা আমরা বারবার আমি এর আগে আলোচনা করলাম, যে ডিট যদি আমরা ব্যবহার করে ফেলি, কোনো সেন্টেন্সে যদি ডিট ব্যবহার করেই ফেলি, তাহলে পরের যে ভার্বটা আসবে সেই ভার্বে আর কখনো মানে ওই ভার্বটাকে আর কখনো পাস্ট ফর্ম করা যাবে না। এই যে পাস্ট ফর্ম করা যাবে না, ওটাকে অবশ্যই বেস ফর্ম করতে হবে। আচ্ছা, কেননা একই বাক্যে দুটি ভার্ব এর পাস্ট ফর্ম কখনোই হয় না। মনে রাখতে হবে যে একই ভার্বে কখনোই দুইটি ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা যাবে না। প্রথমটি পাস্ট ফর্ম হবে, পরেরটি বেস ফর্মে চলে আসবে। অর্থাৎ খুব শর্টকাট এখানে বলা আছে যে ডিড প্লাস কিছু থাকবে, তারপরে হচ্ছে V1 ভার্বের বেস ফর্ম। এই হলো আমাদের মোটামুটি পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ধারণা। সো আরেকটু বেসিক লেভেলের যে আরেকটু এখানে যোগ করে দিয়ে আমি ব্যবহার করছি, না বসাইছি আর কি। দেখুন যে পাস্ট ইনডিফিনিট টেন্সে ইউজ টু বা উড এর ব্যবহার। আচ্ছা, তো ইউজ টু বা উড এই দুটি মডাল ভার্ব দ্বারা অতীতকালের অনিয়মিত, মনে রাখো অনিয়মিত, নিয়মিত না কিন্তু যে প্রতিদিন করতো বা সবসময় করতো এরকম না। তারপরে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে, সামটাইম, তো মাঝে মাঝে করা হতো এমন অভ্যাসকে বোঝায়। হ্যাঁ, এমন যদি অভ্যাস বোঝায় তাহলে আমরা সেটাকে অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। যেমন ইউজ টু এবং উড ব্যবহার করলে, এবং সেটা যদি অনিয়মিত বা মাঝে মাঝে বোঝায়। ওকে, আচ্ছা, যেমন উদাহরণে শি ইউজ টু ক্লাইম্ব অন দ্য ট্রি, তো সে মাঝে মাঝে গাছে উঠতো, আরোহণ করত। সে মাঝে মাঝে, এই যে মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে গাছে উঠতো, এখানে কিন্তু সামটাইমস নাই বা অফেন নেই, যার জন্য আমরা মাঝে মাঝে নিয়ে আসছি এরকম না। এখানে এই ইউজ টু কথাটা ব্যবহার করেই আমরা মূলত এই মাঝে মাঝে বা তোমার অনিয়মিতভাবে একটা অভ্যাসকে মানে বুঝাইছি। সো আই ইউজ টু টেক কফি অ্যাট লেট নাইট, আমি মাঝে মাঝে নিশীথে কফি খেতাম। হ্যাঁ, এই যে মাঝে মাঝে কথাটা ব্যবহার করা হয়েছে, এবং ইউজ টু এরপরে মূল ভার্বের কিন্তু বেস ফর্ম, এটা নিয়ে আসতেছি একটু পরেই, এটার ব্যাখ্যাটা আমরা পেয়ে যাব। ওকে, ইউজ টু টেক কফি অ্যাট লেট নাইট, তো এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ, এই যে ইউজ টু ব্যবহার করার পরেও। সো এই বাক্যটিকে আই ইউজ টু টেক কফি অ্যাট লেট নাইট, এই বাক্যটিকে আমরা কিন্তু একটু অন্যভাবেও বলতে পারি। অন্যভাবেও যদি V1 করা আছে, এটাকে যদি আমরা টুক করি আর কি, মানে টুকে নিয়ে আসি, আই টুক কফি অ্যাট লেট নাইট, আমি কফি খেয়েছিলাম গভীর রাতে, মানে অর্থটা জাস্ট একটু ভিন্ন হলো, বাট দুটোই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে, লক্ষণীয়, দেখি কি বলা আছে লক্ষণীয়তে, মনোযোগী হও। উপরের দুটি বাক্য
বাক্য উপরে দুটি বাক্য দ্বারা অনিয়মিত করা কাজকে বোঝাচ্ছে। তবে বাক্য দুটি ইউজ টু বা উড ব্যবহার না করে শুধু যদি ক্লাইম্ট এবং টুক ব্যবহার করা হতো তাহলে তা দ্বারা অতীতকালের নিয়মিত কাজ করা বা অভ্যাস বোঝাতো। এই যে ব্যাপারটা, মানে আমরা ইউজ টু ব্যবহার করলেও পাস্ট টেন্স বলতে পারি, আর টুক মানে এই টেকের ভি টু ব্যবহার করেও পাস্ট টেন্স বলতে পারি। কিন্তু অর্থের যে তফাৎটা সেটা হচ্ছে কি, এটা মাঝে মাঝে, মানে ইউজ টু যখন ব্যবহার করা হবে তখন অর্থ দিবে মাঝে মাঝে, নিয়মিত করতো না, প্রায় করতো মাঝে মাঝে। আর যখন আমরা এই ইউজ টু এর পরিবর্তে কেবল মূল ভার্বটাকেই ভি টু করবো, অর্থাৎ পাস্ট ফর্ম করবো, তখন কিন্তু করতো এরকম, আমি কফি খেয়েছিলাম গভীর রাতে, মানে প্রতিদিন খেত আর কি, এরকম একটা অভ্যাস বুঝাইতো। সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর নোট দেখি কি বলছে, ইউজ টু প্লাস ভি ওয়ান, কেবল যদি ইউজ টু থাকে, সাবজেক্টের পরে ইউজ টু থাকলো, তাহলে এরপরে ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব আমরা। কিন্তু যদি সাবজেক্টের পরে বি ভার্ব, হ্যাঁ বি ভার্ব বা গেট থাকে, বি ভার্ব বা গেট থাকে, তাহলে এরপরে যদি ইউজ টু থাকে তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এই যে একটু ব্যতিক্রম, রিমেম্বার ইট, যে কেবল ইউজ টু থাকলে এরপরে মূল ভার্বের বেস ফর্ম, কিন্তু বি ভার্ব বা গেটের পরে যদি ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে কি হবে, আইএনজি যোগ হয়ে যাবে। আচ্ছা, উদাহরণ দেখে, তবে এই ইউজ টু, কেবল ইউজ টু এবং ইউজ টু এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে অর্থটা একটু ভিন্ন হবে, জাস্ট বেশি না, একটু। দেখি, আই ইউজ টু প্লে ক্রিকেট, দেখো আই ইউজ টু প্লে ক্রিকেট, এই প্লেটা ইউজ টু এর পরে প্লেটাকে লক্ষ্য করি আমরা, এটা বেস ফর্মে বসছে অর্থাৎ ভি ওয়ানে। আমি অতীতে মাঝে মাঝে ক্রিকেট খেলতাম, হি ওয়াজ ইউজ টু প্লেয়িং ক্রিকেট। এই যে আমরা ওয়াজ পেয়েছি এখানে, হ্যাঁ ওয়াজটা একটা বি ভার্ব, আমরা জানি ওয়াজ একটা বি ভার্ব। সো এই ওয়াজটা যেহেতু বি ভার্ব সেহেতু তারপরে ইউজ টু ব্যবহার করা হয়েছে, যার জন্য প্লে করতে পারবো না, প্লের সাথে কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। সো প্লেয়িং চলে আসলো, তাহলে হি ওয়াজ ইউজ টু প্লেয়িং ক্রিকেট, অর্থটাও একটু পরিবর্তন হয়ে গেল, যে আমি ক্রিকেট খেলার অভ্যস্ত ছিলাম, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত ছিলাম, খেলতাম আর কি, এরকম একটা ব্যাপার। আর যদি বলা হয় আই এম ইউজ টু, এবারে এম পাইছি, মানে এমটা হচ্ছে বি ভার্ব এখানকার। সো এরপরে ইউজ টু, তারপরে মূল ভার্বের সাথে কি করতে হবে, এই যে আইএনজি যোগ করতে হবে। রিমেম্বার ইট, মনে রাখো এবং খুব যত্ন সহকারে অর্থটি দেখে নাও, যে আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, আমি ক্রিকেট খেলায় অভ্যস্ত, মানে ক্রিকেট খেলে আর কি, ভালো খেলে। সো অভ্যস্ত ছিল ক্রিকেট খেলায়। তো এই হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু ব্যাপার স্যাপার। সো তোমরা জেনে গেলে যে পাস্ট ইনডিফিনিট টেন্স কীভাবে খুব সহজেই নির্ণয় করা যায়। জাস্ট আরও যে এর ব্যবহার রয়েছে, মানে আরও যে কিছু বেসিক ধারণা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, এবারে সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখি কি বলেছে, পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার, টেন্স মেকারস, যেগুলো ইতিপূর্বে আমি বলছিলাম যে টেন্স মেকার মূলত আমরা কাকে বলি, বা যেগুলো যেই ওয়ার্ডগুলোর মাধ্যমে খুব সহজে আমরা টেন্সকে চিনতে পারি, সেই ওয়ার্ডগুলোকে আমি শর্ট নাম দিয়েছি টেন্স মেকারস। টেন্সের মাধ্যমেও আমরা চিনতে পারি এই ওয়ার্ডগুলো থাকলে যেটা কোন টেন্স। দেখি, অতীতকালের দিন, তারিখ বা সময়ের উল্লেখ থাকলে, অর্থাৎ এগো যদি থাকে পূর্বে, তারপরে ইয়েস্টারডে গতকাল, লং এগো লং সিন্স, লাস্ট গত নাইট গত রাতে, লাস্ট উইক লাস্ট মান্থ লাস্ট ইয়ার, ওয়ান্স একদা, ওয়ান্স আপন এ টাইম একদা এক সময়, প্রিভিয়াস ডে পূর্বের দিন, দ্য ডে বিফোর ইয়েস্টারডে গত পরশু, অ্যাজ সুন অ্যাজ ইত্যাদি। অ্যাডভার্ব, এগুলো জেনে নাও, এগুলো হচ্ছে একটু অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এগুলো মাঝে মধ্যে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও হইতে পারে। ওকে, তো এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি থাকে এর সাথে, মানে এরা যদি থাকে, অথবা অতীত কোনো সাল, ধরো যে 1971, 1973, 1995 বা 93 উল্লেখ্য থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে।
আচ্ছা, এখানে একটা ব্যাপার, আমরা কিন্তু এই যে ইয়েস্টারডে কথাটা, এটা একটা অ্যাডভার্ব বলে জানলাম, কিন্তু এটা সবসময় যে অ্যাডভার্ব হবে তেমনটা কিন্তু না, কারণ ব্যবহারের উপর ভিত্তি করে সেটা অন্য কিছু হইতে পারে। যেমন ব্যতিক্রম আমি বুঝিয়ে দিই, আই ওয়েটেড ফর ইয়েস্টারডে। এই যে দেখো ইয়েস্টারডে আছে, তো এইখানে তাড়াহুড়ো করে তুমি যদি বলো যে এটা হচ্ছে আসলে অ্যাডভার্ব, তাহলে ভুল করে ফেলবা। কেননা এই যে ফর একটা প্রিপোজিশন, ফর যদি প্রিপোজিশন হয় তাহলে এর পরে অবশ্যই এটা নাউন। উদাহরণ দেখো, ইয়েস্টারডে এখানে নাউন, কারণ প্রিপোজিশন প্লাস অবজেক্ট নাউন অথবা প্রোনাউন অথবা ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকবে। এটা হচ্ছে প্রিপোজিশনের স্ট্রাকচার বা প্রিপোজিশনের গঠন প্রণালী। সো এই সিস্টেমে এটা পড়ে গেছে যে ফরের পরে ইয়েস্টারডে। আচ্ছা, তো দেখি এই যে উপরের অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যদি থাকে কিভাবে আমরা খুব সহজে পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। শি লেফট জাস্ট এ ফিউ মিনিটস এগো। এই যে এগো কথাটাকে লক্ষ্য করো, আমরা কিছুক্ষণ আগে পেলাম যে এই অ্যাডভার্বটা যদি থাকে তো সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই যে লিফট, এটা ভি2 করা আছে, ভার্বটাকে ভি2 করা আছে, সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো সে মাত্র কয়েক মিনিট আগে বেরিয়ে গেল, মাত্র কয়েক মিনিট আগে, এগো, হ্যাঁ, এ ফিউ মিনিটস এগো। আই ওয়েন্ট টু হিজ হাউস, আই ওয়েন্ট টু হিজ হাউস। এই যে ওয়েন্ট ভার্বটাকে দেখো গো না হয়ে কিন্তু ওয়েন্ট হয়ে গেছে, ওকে। তো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আই ওয়েন্ট টু হিজ হাউস ইয়েস্টারডে, এই যে ইয়েস্টারডে। এখানে তুমি যদি এখন আবার বলো যে ইয়েস্টারডে নাউন, তাহলে ভুল করবা, কেননা এখানে টু হিজ হাউস এটা অলরেডি নাউন হয়ে গেছে, তাহলে এটা অ্যাডভার্ব, ওকে। যাই হোক, বাট কুড নট মিট হিম, আমি গতকাল তার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমি তার সাথে দেখা করতে পারিনি। সো এটা হচ্ছে ইয়েস্টারডের উপর ভিত্তি করে বলতে পারলাম যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইট হ্যাপেন্ড লং এগো, সে অনেক দিনের কথা, এই ঘটনাটি অনেক দিন আগে ঘটেছিল। আচ্ছা, লং এগো অনেক দিন আগে, সো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই মিট হিম লং এগো বা লং সিন্স। এই যে লং এগো বা লং সিন্স যখন আমরা পাবো তখন সেটাকে মানে এই ভার্বটাকে আমরা দেখো পাস্ট টেন্স করেছি, অর্থাৎ পাস্ট করেছি, ভি2 করেছি, মিট। ইউ বিট দ্য থিপ লাস্ট নাইট, এই যে লাস্ট নাইট, এটার উপর ভিত্তি করে আমরা এই বিট ভার্বটাকে ভি2তে নিয়ে আসছি, ওকে। তুমি গত রাতে চোরটাকে পিটিয়েছিলে। এই হচ্ছে অ্যাডভার্বের মাধ্যমে আমরা খুব সহজে চিনতে পারবো পাস্ট ইনডিফিনিট টেন্স কোনগুলো, মানে কোন সেন্টেন্সটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয় বা কোনটি পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, অতীতকালের কাজ বুঝালে সময় উল্লেখ না থাকলে প্রসঙ্গ দ্বারা সময় সূচিত হয়। আচ্ছা, অতীতকালের কাজ বুঝালে অতীতের কোনো কাজকে বুঝাবে এবং সময় উল্লেখ না থাকলে, সময় উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে প্রসঙ্গ দ্বারা মানে কথার প্রসঙ্গে বা কোনো প্রসঙ্গক্রমে দ্বারা সময় সূচিত হয়, সময়টি সূচিত হবে। দেখি, হোয়েন ডিড ইউ কাম, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন আসলে বা এসেছ। এই যে হোয়েন, মূলত হোয়েনটা এখানে সময়টাকে প্রকাশ করেছে। হোয়েন ডিড ইউ কাম, ডিটকে লক্ষ্য করো, ডিটের পরে কিন্তু আমরা যে ভার্বটা পাইছি কাম, এটাকে কিন্তু ক্যাম করিনি, ভি2 করিনি, অর্থাৎ এটা কামে আছে। সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। দ্য ট্রেন ওয়াজ 10 মিনিট লেট, এই যে লেট। আচ্ছা, কি বলেছে, ট্রেনটি 10 মিনিট দেরিতে এসেছিল। ট্রেন ওয়াজ, এই যে কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে ওয়াজ ওয়্যার থাকলেও সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হইতে পারে যদি ওয়াজ ওয়্যারটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ওকে। তাহলে দ্য ট্রেন ওয়াজ 10 মিনিট লেট, ট্রেনটি 10 মিনিট দেরিতে এসেছিল। আচ্ছা, আই ডিড নট স্লিপ ওয়েল, আমার ভালো ঘুম হয়নি, ডিড নট, দেখো, ওকে। দ্য লিডার গেভ এ টেলিং স্পিচ, নেতা কার্যকর বক্তৃতা দিলেন, ওকে। এই যে লিডার গ্যাপ, হ্যাঁ, গ্যাপ এ টেলিং স্পেস। সো নেতা কার্যকর বক্তৃতা দিলেন, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। সো অতীতকালে, এরপরে দেখি, অতীতকালের কোনো অভ্যাসগত কর্ম বোঝাতে,
অতীতকালে কোনো অভ্যাসগত কর্ম, যেটা আমি অলরেডি আলোচনা করেই দিছি যে তোমার ইউজ টু যে ব্যবহার, অর্থাৎ ইউজ টুর ব্যবহারটা হলেই সেটা অতীতকালের কোনো অভ্যাস কর্ম বোঝাতে মূলত পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। তোমরা এই উদাহরণগুলো একটু যত্ন সহকারে পড়ে নাও, তবেই তোমরা বুঝতে পারবা। ওকে, আমি স্কিপ করলাম। এরপর দেখো, বিনয়, ভদ্রতা বা অনুমোদন প্রকাশ করতে প্রেজেন্ট বা ফিউচার টেন্সের পরিবর্তে আচ্ছা দেখি, উড ইউ ল্যান্ড মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন কি। এই যে এখানে কিন্তু উড কথাটা ব্যবহার করা হয়েছে। তো উডটা হচ্ছে পাস্ট ফর্ম কার, সেটা হচ্ছে উইলের পাস্ট ফর্ম। এটা মনে রাখতে হবে যে উইলের ফার্স্ট ফর্ম হচ্ছে উড। সো বলছে উড ইউ ল্যান্ড মি সাম মানি প্লিজ, দয়া করে আমাকে কিছু টাকা ধার দিবেন কি। আচ্ছা, প্রশ্ন করছে। এরপরে দেখি, কুড ইউ টেল মি দ্য টাইম, আচ্ছা দয়া করে আমাকে সময়টা বলতে পারেন কি। এই যে এখানেও কুড ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই কুডটা হচ্ছে ক্যানের পাস্ট ফর্ম। ক্যানকে যদি আমরা প্রেজেন্ট ফর্ম বলি তাহলে এর পাস্ট ফর্ম হবে কুড। ওকে, ডান, বুঝে গেছো। আচ্ছা, এবারে যা হয়নি কিন্তু হতে পারে, যা হয়নি কিন্তু হতে পারে, লক্ষ্য রাখো যে কোন একটা কাজ হয়নি কিন্তু সেটা হতে পারে। এই ক্ষেত্রে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইফ অনলি, উইচ এর পর, অর্থাৎ এগুলোর পরে মূলত আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, স্ট্রাকচার দেখি একটা, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, এই দুইটার স্ট্রাকচার আমি এখানে তোমাদের জন্য একটু ক্লিয়ার করব, কেননা এই দুইটা স্ট্রাকচারের সাথে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা সম্পর্ক রয়েছে, যার জন্য আমি স্ট্রাকচারগুলো দিচ্ছি। দেখো, যে যদি কোনো সেন্টেন্সে প্রথম অংশটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তারপরে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস হচ্ছে পরের টুকুকে আমাদের করতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, লক্ষণীয়। আচ্ছা, এখান থেকে একটু অ্যাডভান্সে যাব আমরা, মানে মূলত পাস্ট ইনডেফিনিট টেন্স সামনে যদি থাকে এবার, এই যে অ্যাজ ইফ, অ্যাজ দো এর সামনে থাকবে এবার হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, কখন থাকবে, যখন অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আচ্ছা, এই যে পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর এখানে কিন্তু হলো কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরে, অ্যাজ ইফ, অ্যাজ দো এর পরে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স যদি সামনে থাকে, তারপরে অ্যাজ ইফ, অ্যাজ দো, তারপরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, বুঝে গেছে। বলছে সবিতা টক্স অ্যাজ হার পেট বাট অ্যাজ ইফ, এই যে দেখো অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ ইট আন্ডারস্টার। আচ্ছা, তার আগে আমরা এই অ্যাজ ইফ যে কানেক্টরসটি আছে এইটার সামনে, মানে এই লিঙ্কিং ওয়ার্ডটার সামনে যে অংশটুকু আছে দেখি, টক্স, এই যে ভার্বটা V1 এ আছে। সো আমি মানে স্ট্রাকচারে পেয়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যদি হয় তাহলে অ্যাজ ইফ, অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরেরটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। পরে দেখো ইট আছে, তারপর আন্ডারস্টুড হেয়ার। ওকে, বুঝে গেছো যে সবিতা তার পোষা পাখির সাথে এমনভাবে কথা বলে যেন পাখিটি তার কথা বুঝতে পারে। আচ্ছা, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। এই যে দেখো আবার এই যে টক্স কথাটা আছে, অর্থাৎ ভার্বটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর অ্যাজ ইফ আছে, যার জন্য পরের টুকুকে আমাদের করতে হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এখানে কয়েকটা উদাহরণ আছে, তোমরা এগুলো দেখে নাও। আমি এইটুকু একটু ক্লিয়ার করি। ইট ইজ হাই টাইম উই লিফট দ্য প্লেস, এই যে ইট ইজ হাই টাইম থাকবে। ইট ইজ হাই টাইম যদি থাকে, এটার আসলে একটা চারটা রুলস বলবো, আমি মনে করি যে চারটা রুলস আছে। আমি যখন কমপ্লিটিং সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দিব, মানে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব, তখন মূলত আমি মূলত এটার বিষয়ে ক্লিয়ার করব। ইট ইজ হাই টাইম নিয়ে যে চারটা স্ট্রাকচার আছে এটা ক্লিয়ার করব। সো এখানে যে স্ট্রাকচারটি আমরা পেয়েছি সেটা নিয়ে একটু আলোচনা করি। ইট ইজ হাই টাইম, এই যে ইট ইজ হাই টাইম পেয়েছি, এরপরে যদি সাবজেক্ট আসে, যদি সাবজেক্ট আসে, অবশ্যই সাবজেক্ট আসতে হবে। যদি সাবজেক্ট আসে, এখানে সাবজেক্টটা কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো সাবজেক্টের পরের যে ভার্ব আসে এটাকে আমাদের V2 করতে হবে, তারপরে বাকি অংশ।
অর্থাৎ এখানে বলা আছে আমাদের স্থানটি ত্যাগ করার এখনই উপযুক্ত সময়। এই যে উপযুক্ত সময় বলছে ইট ইজ হাই টাইম ইউ টুক ইউর মেডিসিন। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ইউ টুক ইউর মেডিসিন। এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে বা এখন তোমার ওষুধ খাওয়ার উপযুক্ত সময়, এরকম অর্থ প্রকাশে মূলত এই ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম কথাটি ব্যবহৃত হয়। এবং এরপরে সাবজেক্ট আসবে। এই যে সাবজেক্টের পরে অবশ্যই V2 হবে, অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আচ্ছা, পরে উদাহরণগুলো একটু দেখে নাও। যেমন এখানে একটা বলেছে যে ইফ আই ওয়ার, এই যে আই এর পরে কিন্তু ওয়ার হওয়ার কথা না, কিন্তু এখানে হয়ে গেছে। কেন হয়েছে এটা আমরা ঠিক পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আলোচনা করব। ওকে, তো ইফ আই ওয়ার ইন ইউর শুজ, তো আমি যদি তোমার জায়গায় হতাম, কিছু ইচ্ছা পোষণ করেছে, আশা পোষণ করা হয়েছে। সো এখানে ইফের পরে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এবার আমরা সিন্সে যাব। সিন্সের ব্যাপার আর এস ইফ এর ব্যাপার কিন্তু মোটামুটি সেম টু সেম, বাট একটু ডিফারেন্ট, মানে একটু পৃথক। দেখি আমরা কোথায় পৃথকটা, কোথায় পার্থক্যটা কোথায় দেখি আমি। সিন্স এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে প্রথম অংশ, কিন্তু পরের অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার শেষের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হলে প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো আমরা এখানে যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করতেছি, সো এখানে আমরা এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে লক্ষ্য করি যে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট পারফেক্ট হইতে হবে, কিন্তু লক্ষ্য করো, তাহলে পরেরটা আমরা মানে সিন্সের পরেরটা আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স করব। আবার শেষের অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের মানে সামনের অংশটি আমাদের করতে হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, বুঝে গেছো? আমরা স্ট্রাকচার দিয়ে ক্লিয়ার করি একটু, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্লাস সিন্স প্লাস পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, পরেরটা হবে কি, যে পাস্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা সামনে পাই, আচ্ছা এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা সামনে করব, মানে পাস্ট ইনডিফিনিটস নিয়ে আসবো, কিন্তু সিন্সের পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে। আচ্ছা, এই আলোচনাটা আমরা আরেকবার পাবো, সেটা হচ্ছে পাস্ট পারফেক্টে যখন আমরা আলোচনা করব। দেখি উদাহরণে কি বলা হয়েছে, ইট ওয়াজ লং সিন্স, এই যে ইট ওয়াজ, এটা হচ্ছে এখানকার পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপরে সিন্স আছে, এরপরে আই হ্যাড সিন হেয়ার লস্ট, তাকে দেখার পর অনেক দিন হয়ে গিয়েছিল। এই যে হ্যাড, এই হ্যাড প্লাস V3 সিন করা আছে, সো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যার জন্য এর সামনেরটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আরও কয়েকটি উদাহরণ দিয়ে ক্লিয়ার করি বিষয়টি। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হয়ে গেল, অনেক বছর হয়েছে। আই ক্যাম হেয়ার, সিন্সটাকে লক্ষ্য করো, এখানে সিন্স, সিন্সের ব্যবহার কিন্তু অলরেডি আমি আগে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে সিন্স কোথায় কখন কিভাবে কি হিসেবে ব্যবহৃত হয়। সো আগের ভিডিওগুলো যারা মিস করে ফেলেছো তারা কষ্ট করে একটু প্লে করে দেখিও, তাহলে তোমরা সিন্স এবং ফরের যে ব্যবহারটা সেটা তোমরা ক্লিয়ার হতে পারবা। ওকে, ইট ইজ মেনি ইয়ার্স, এই যে ইস কথাটা আছে, সো এটা হচ্ছে ইসটা এখানকে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এইটুকু অংশে, মানে এইটুকু বাক্যাংশে। সো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর ঠিক পরে আমাদের করতে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, অর্থটা হচ্ছে আমার এখানে আসার পরে অনেক বছর হয়েছে। আচ্ছা, ইট হ্যাজ বিন 5 days, ইট হ্যাজ বিন, আচ্ছা ইট হ্যাজ বিনকে দেখে অনেকে মনে করতে পারে যে এটা হয়তো বা হ্যাজ বিন, হ্যাভ বিন, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো ইউ আর রং, তুমি ভুল বলবা, কেননা হ্যাজ প্লাস বিনটা এখানে V3 রূপে ব্যবহৃত হয়েছে, এবং কার, সেটা হচ্ছে অ্যামিজারের V3 রূপে ব্যবহৃত হয়েছে। সো এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এরপরে দেখো সিন্স আছে, সিন্সটা এখানকার কনজাংশন আমি আগে ক্লিয়ার করেছি, তাহলে এই যে সিন্সের পরেরটুকু আমাদের অবশ্যই কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট করতে হবে। হি ওয়েন্ট মিসিং, ওয়েন্ট, এই যে ওয়েন্টটা তোমার এখানে V2 হিসেবে কাজ করেছে, তো ওয়েন্ট মিসিং, সে হারিয়ে যাওয়ার পর 5 দিন হয়েছে। তাহলে হলো কি, ইট হ্যাজ বিন 5 days সিন্স হি ওয়েন্ট মিসিং, সে হারিয়ে যাওয়ার
পর 5 দিন হয়েছে। ওকে, বুঝে গেছো? I have been, আবার I have been happy since he came in my life. সে আমার জীবনে আসার পর থেকে আমি সুখে আছি। এই যে হ্যাভ বিনটা হচ্ছে এখানকার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্স আছে, সিন্স কনজাংশন আছে, যার জন্য পরেরটাকে অবশ্যই আমাদের কি করতে হবে, ভি2 করতে হবে, অর্থাৎ পাস্ট টেন্স করতে হবে। ওকে, আচ্ছা, শি হ্যাজ লট সেন্স অ্যাট বিট সিন্স আই স হার লাস্ট। আমি যখন তাকে সর্বশেষ দেখেছিলাম তারপর থেকে সে একটু বদলায়নি। এক্ষেত্রে দেখো যে সিন্সের আগেরটা হচ্ছে আমাদের হ্যাজ নট সেন্সড, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পরেরটা হচ্ছে পাস্ট। ওকে, ডান। আমি পরের স্ট্রাকচারে যাই, পরের নিয়মে যাই। বলা আছে যে অতীতকালে দুটি কাজ একটির পর আরেকটি অব্যাহতভাবে সংঘটিত হলে, মানে কোনো বিরতি নেই, একটার পর একটা চলতে আসে, মানে চলতেইছে এরকম একটা ব্যাপার হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আচ্ছা, যেমন সহজভাবে একটা উদাহরণ দিলেই বোঝা যায় যে হোয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম, শিক্ষক যখন ক্লাসরুমে ঢুকলো বা প্রবেশ করলো, দ্য স্টুডেন্ট স্টুড আপ, তারা কি করলো, দাঁড়িয়ে গেল। এই যে হোয়েন দ্য টিচার এন্টার, অবশ্যই পাস্টে। ওকে, তারপরে দেখো দ্য স্টুডেন্টস স্টুড আপ, এই যে স্টুড আপ মানে এটা পাস্ট টেন্স। সো হোয়েন দিয়ে এখানে দুটোকেই পাস্ট বোঝানো হয়েছে। তো একটা কাজ আরেকটার পরে মানে অব্যাহত আছে, মানে কোনো বিরতি নেই, হ্যাঁ, দুটোর মধ্যে। আচ্ছা, পরে উদাহরণ দিলেই আরও ক্লিয়ার হবা। অ্যাজ সুন অ্যাজ বিকেম রিচ হি কস্ট এসিড হিজ ওল্ড ফ্রেন্ডস, সে ধনী হওয়া মাত্রই তার পুরনো বন্ধু বান্ধবদের পরিত্যাগ করলো। দেখো কখন, সে আগে কিন্তু ধনী হয়ে গেছে, মানে ধনী হলো। এই যে অ্যাজ সুন অ্যাজ থাকলে, এটা আরেকটা ব্যাপার হচ্ছে যে অ্যাজ সুন অ্যাজ থাকলে মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সো অ্যাজ সুন অ্যাজ হি বিকেম রিচ, সে ধনী হওয়া মাত্রই, হি কস্ট এসেড হিজ ওল্ড ফ্রেন্ডস, সে তার বন্ধুদের কি করলো, পরিত্যাগ করলো, মানে হওয়ার সাথে সাথে, সে ধনী হওয়ার সাথে সাথে। সো একটার পর আরেকটা ঘটে গেছে। ওকে, অ্যাজ সুন, আমার মেয়ে আমাকে দেখা মাত্রই, অ্যাজ সুন অ্যাজ, এই যে দেখো অ্যাজ সুন অ্যাজ, এরপরে মাই ডটার স মি, সটা এখানকার হচ্ছে ভি2, সোটা ভি2, মি শি বিগেন টু ক্রাই, মানে আমার মেয়ে আমাকে দেখা মাত্রই কাঁদতে লাগলো। এই যে বিগেইন এইটা হচ্ছে এখানকার ভার্ব, অর্থাৎ ভি2তে আছে। সো এটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, পুরোটাই মূলত পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো। ওকে, আরও কয়েকটা উদাহরণ দেখে নিই। অ্যাজ সুন অ্যাজ আই কেম ইন শি লিফট দ্য রুম, আমি ভিতরে ঢুকা মাত্রই সে ঘর থেকে বেরিয়ে গেল। অ্যাজ সুন অ্যাজ, দেখো এখানে যে অ্যাজ সুন অ্যাজ কিন্তু মাঝখানেও ব্যবহৃত হইতে পারে, তবে মনে রাখতে হবে যে এর দুই পাশেই পাস্ট ইনডিফিনিট টেন্স। সো আই ওপেন্ড দ্য ডোর অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য বেল রিংিং, আমি বেল বাজা শোনা মাত্রই দরজা খুললাম। ওকে, একটার পরে আরেকটা ঘটেছে। ওকে, অ্যাজ সুন অ্যাজ আই সিট মাই ফুট অন, অ্যাজ সুন অ্যাজ আই সিট মাই ফুট অন ইট আই স্লিপড, যেই মাত্র আমি এটার উপর পা রাখলাম অমনি পিছলে পড়লাম। সো এই যে দেখো অ্যাজ সুন অ্যাজ, এরপরে সাবজেক্টের পরে সেট ভার্বটা ভি2তে আছে, তারপরে যে আই স্লেপ্ট এটাও ভি2তে আছে। সো পাস্ট টেন্সকে নির্দেশ করে। এই হচ্ছে টোটাল পাস্ট টেন্সের বেসিক একটা ধারণা। আমার মনে হচ্ছে যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখলে বা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনলে, তোমরা পাস্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে তোমার বেসিক যে ধারণা সেটা হয়ে গেছে। সো পরের ক্লাস হবে পার্ট 7, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। সেখানে আমরা আরও নতুন কিছু বেসিক ধারণা নিয়ে